আফতাবের খানিক নীরের স্বর। চকিতে পেছন ফিরল ময়না। বারান্দা থেকে নামতে নামতে ফুল হাতা ফতুয়ার হাতা গোটাতে গোটাতে কথাগুলো বলল আফতাব। মানিকের মুখে যেন ছাই পড়ল, বিকৃত করল মুখখানা। আফতাব সবে ঘুম থেকে উঠেছে, শ্যামলা চোখ মুখ ফোলা ফোলা, চোখে দৃষ্টি নিভু এখনো। এগোতে এগোতে চোখ ডলল আফতাব, দৃষ্টি স্বাভাবিক করে খালেদার দিকে তাকিয়ে বলল, সকাল সকাল কুকুরের ঘেউ ঘেউ শুনতে ভালো লাগে না আম্মা। কাঁচা ঘুমটা ভেঙে গেল। দেউরির বাইরে থেকে তাড়িয়ে দিয়ে এসো এই কুকুরগুলোকে। আমার ঘুম হয়নি, ঘুমাবো আবার। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কেউ মিষ্টিও খায় না, জানোই তো। এগুলো তো আর নষ্ট করা যায় না। বাইরে কুকুরের অভাব নেই, ওইগুলোকে খাইয়ে দিও। অবলা প্রাণীর ক্ষুধা নিবারণ করলে সব পাবে একটু। আফতাবের তীক্ষ্ণ খোঁচা দেওয়া কথায় রিরি করে জ্বলে উঠল মানিক। কথা বাড়ালো না। কথার পরিপ্রেক্ষিতে মালিকার হাতখানা থাবা মেরে ধরে গজগজ করে বলল, দাঁড়ায় আছিস কেন এইখানে? বাড়ির চল। বলেই টেনে নিয়ে গেল ওকে। মানিকের ক্ষুব্ধ পায়ের সাথে পা মেলাতে ব্যস্ত মালেকা। দেউরির বাইরে বেরোতেই পা মেলাতে না পেরে শাড়ির সাথে পা পেঁচিয়ে হুমড়ি খেয়ে পড়ল বেচারি। অমনি কুকিয়ে উঠল। আফতাব তাকায়নি ওদিকটায়, না তাকিয়েই হেসে উঠল। খালেদার মানিক ব্যথিত মালিকার দিকে তাকায়নি একবারও, ময়নার দিকেও না। ময়নার ভেজা অক্ষি যুগল নামানো। খালেদা পানির জগ হাতে তুলতে তুলতে বললেন, আইজ মা বৌমারে একখান নীল শাড়ি আইনা দেইস তো বাপ, দামি দেইহা আনবি। আমার বৌমারে নীল শাড়ি ভালো মানাইব। হ্যাঁ পরব আর আমি দেহুম, মনে কইরা আনবি কিন্তু। কথা শেষ করেই কলপারের দিকে এগোলেন তিনি। ময়না নতজানু হয়ে ঠায় দাঁড়িয়ে একবার ভাবলো চোখ তুলে তাকাবে, কিন্তু সৎসাহস হলো না। ওর ক্ষতবিক্ষত হৃদয়ের ব্যথাগুলো দেখলো না কেউ। চোখ ছাপিয়ে পানি গড়িয়ে পড়ছে অনর্গল। ময়না হাতের উল্টো পিঠে চোখ দুটো মুছল, নাক টেনে হিচকি তুলল। আফতাব আর চোখে তাকালো এক পলক, হাই তুলে বলল, মেয়ে মানুষের চোখের পানি একটু বেশি থাকে বোধহয়। কথায় কথায় ঝরাতে পারলেও একটু কমে না। এমনি এমনি কাঁদছে কেন? আসো দুটো থাপ্পড় দিই। এমনি এমনি না কেঁদে ব্যথার চোটে কাঁদবে তখন। ময়না ছলাৎ করে উঠল খানিক তপ্ত ধমকে। এই কদিনে এই প্রথম ময়নাকে উদ্দেশ্য করে কথা বলল আফতাব। ঝট করে চাইল মেয়েটা। আফতাবের দৃষ্টি অন্যদিকে। আশাহতের ন্যায় ফের চোখ নামিয়ে নিল মেয়েটা। কান্না আসলো বুক চিরে। ও কি এমনি এমনি কাঁদছে নাকি? আর কাঁদছেই বা কই? কাঁদতে পারলে তো ভালোই হতো, চোখ হালকা হতো পানি গড়িয়ে, কষ্টগুলো কমতো একটু। কিন্তু ও তো কাঁদতে পারছে না, নিজের মাঝে গুমড়ে গুমড়ে মরছে। এতটা সহজর পরিস্থিতি। শ্বাস আটকে কান্না আটকাতে চাইল ময়না, পারল না। শ্বাস রোধ হয়ে আসতেই ফিকরে উঠল, কেঁদে উঠল চিবুক গলায় নামিয়ে। আফতাব পুরোপুরি দৃষ্টিতে তাকাচ্ছে না তবুও। ভ্রু গুটিয়ে বাঁকা চোখে তাকালো, মেয়েটাকে দেখলো আগাগোড়া। তেমনভাবে দেখা হয়নি এই কয়দিনেও। কাদার ফলে ময়নার ফর্সা মুখখানাতে রক্তিম আভা পড়েছে, নাকের ডগা চিকচিক করছে রক্তবর্ণে, চোখের পানি গাল বেয়ে গড়িয়ে গলা দিয়ে নামছে। সবটা নীরবে দেখলো আফতাব। নরম হলো না, ফের নীরের ধমক দিল। আবার কাঁদো, চুপ। চমকে থামলো ময়না, ঠোঁট উল্টে নিচের অধর কামড়ে কান্না চাপলো তৎক্ষণাৎ। ক্ষীয় হাসলো আফতাব। ময়নার কুলুপ এঁটে রাখা অভিমানী মুখে কথা ফুটবে না। ও নাক টেনে টেনে সোজা হয়ে দাঁড়ালো, সংযত করলো নিজেকে। কান্নার মূল্য না থাকলে কেঁদে লাভ কি? তার বুকে মুখখানা ভার করলো ময়না। আফতাব বাঁকা চোখে ধীর স্থির শীতল নেত্রে চেয়ে। ঘুম হয়নি আফতাবের, ও ঘুমাবে আবার। ময়নার গুরুভার অভিমানী কুঁচকানো মুখখানার দিকে চেয়েই লুঙ্গির এক কোছা উঠিয়ে ধরল আফতাব। মেয়েটার এক বেচার গোমরা মুখখানা দেখতে খারাপ লাগছে না? নিজের মাঝেই নিঃশব্দে এক চিলতে হাসলো আফতাব। মুখের সামনে তুড়ি বাজিয়ে হাই তুলল। ঘরের দিকে এগোতে এগোতে শীতল গলায় বিড়বিড় করে গান ধরল দুই লাইন। বলতে বলতে ঘরে ঢুকেছে। ও বিড়বিড়ানো স্পষ্ট শুনতে পায়নি ময়না। খালেদাকে আসতে দেখে ও চোখ মুখ মুছল। ঘরে ঢুকে থমকে দাঁড়ালো আফতাব। খানিক ভাবুক ভঙ্গিতে নিজেকে শুধরে নিল। ওহো, আগুন নয়, বৈশাখ আগুনের।
আগুনে পুড়ব না, আর বৈশাখের তীব্র ঝড়ের শীতল রাতে ভিজবো। ছোট জমিদার বাবু, এবার কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? খানিক রসিক স্বর শ্যামার। গাড়িতে সংগ্রামের পাশে বসে ঠোঁট টিপে মিটি হেসে প্রশ্ন করলো। সংগ্রাম ভ্রু গুটিয়ে তাকালো। রোদ উঠেছে, শত পায়তারা করেও শ্যামাকে এবার কাছে টানতে পারল না। রাস্তায় মানুষও অনেক এখন। ওরা থেমে থেমে গাড়ির দিকে চেয়ে দেখছে। সংগ্রামের চোখে চোখ পড়তেই থতমত খেয়ে দৃষ্টি সরাচ্ছে। কটা বাজলো কে জানে, 11টা পেরিয়েছে বোধহয়। সূর্য মাথার উপর থেকে একটু হেলে খানিক বাদ সোজা মাথার উপর উঠবে। তীব্রতা নেই সূর্যের তেজে, মিষ্টি লাগছে রোদ্দুরটুকু। কপাল অবধি শাড়ির আঁচল টেনে রাখা শ্যামার। মনটা ফুরফুরে, একটুও খসখসানি নেই, যা সকাল অবধি ছিল। বাচ্চাগুলোর সাথে ঠিক কতটা সময় কাটালো গুণে ঠাউর করা হয়নি। এর মাঝে সংগ্রাম খাবারের ব্যবস্থা করেছিল সবার সাথে। সেই ঝুপড়ি ঘরে বসে খেয়েছে শ্যামা। বাচ্চাগুলো ওদের বাচ্চা বাচ্চা মুখে অস্পষ্ট স্বরে শ্যামাকে বৌমণি বলে ডাকছিল। সংগ্রাম শিখিয়ে দিয়েছে এটা। একটা বাচ্চা প্রশ্ন করলো আচমকা, ছোট জমিদার বাবু, আমরা আপনার বউকে কি কমু? সংগ্রাম ভেবে উত্তর করেছিল, ও আমার বউ, আমি তোমাদের বাবু, আর ও তোমাদের মনি। বৌমনি বলবে তোমরা ওকে। ব্যাস এটাই যথেষ্ট ছিল। শ্যামাকে নিয়ে কতই না মাতামাতি চললো বাচ্চাগুলোর মধ্যে। সেখান থেকে বেরিয়ে আবার গাড়িতে চেপে বসেছে দুই সাহেবান। ফেরার পথে না গিয়ে অন্য পথে গাড়ি চলছে। শ্যামা চেনে না কোনো জায়গায়, চেনার কথাও নয়। বাচ্চাদের মুখের চোট জমিদার বাবু ডাকটা বেশ পছন্দ হয়েছে ওর। ও রসিকতা করে সংগ্রামকে ডাকলো এই বলেই। সংগ্রাম চোখ সরু করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। শ্যামাকে গুড়ি গুড়ি হাসতে দেখে সেই বাচ্চাদের ডাকের ন্যায় উত্তর করলো সংগ্রাম, ছোট জমিদার বাবু বৌমনিকে নিয়ে তার শ্বশুরবাড়ি যাচ্ছে। বৌমনির বেজে অভিমান জমেছে তার ছোট জমিদার সাহেবের ওপর। ছোট জমিদার বাবু একটু অভিমান ভাঙাতে পেরেছে, বাকিটা ভাঙাবে এখন। মুখটা গুরুভার করে সামনের দিকে হেলে সোফায় বসে আছে অঙ্কুর। দুই হাত দুই হাঁটুতে ঠেসে রাখা, মুখের ভঙ্গিমা অত্যাধিক শক্ত। সকাল সকাল মেজাজ বিগড়ে গেছে একটা পুচকে খরগোশ ছানার জন্য। কাল শোয়ার আগ অবধিও বুকখানা লাফাচ্ছিল ওর। অদ্ভুত আনন্দ লাগছিল সুরবালার সংস্পর্শে এসে। মেয়েটা যেভাবে আচমকা ঝট করে জড়িয়ে ধরেছিল, সেভাবেই আচমকা ঝট করে ছেড়েছেও। অঙ্কুরকে ছেড়ে আর একবারও মাথা তুলে ওর দিকে তাকায়নি। পিছু ফিরে এক ছুটে সোফায় শুয়ে পড়েছে কম্বল মুড়ি দিয়ে নিজেকে পুরোপুরি আড়াল করে। অঙ্কুর আকস্মিক ওর কাণ্ডে খানিক থম মেরে দাঁড়িয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল। পর মুহূর্তে হেসেছিল বোধহয়। কম্বলের নিচে নিজেকে আড়াল করা সুরবালার অবয়ব দেখতে দেখতে ঘুরে এসে শুয়ে পড়েছিল সে। সকালে ঘুম ভেঙেছে চমকে ওঠার মাঝে, এক প্রকার বীভৎসভাবেই। ঘুমের মাঝে নিজের গালে ভেজা খড়খড়ে কিছু অনুভব করতেই পিটপিট করে চোখ খুলেছিল। ঘুমের আবেশে কাতুরে চোখের সামনে আচমকা একটা সাদা ধবধবে খরগোশছানাকে দেখে চেঁচিয়ে ঘুম ছুটে লাফিয়ে উঠেছিল অঙ্কুর। ওর চিৎকারে চমকে উঠেছে সুরবালাও। ও এদিকটায় ঠিকমতো খেয়াল দিতে দিতেই খেই হারিয়ে পুনরায় চিৎকার করে উঠেছে অঙ্কুর। ওর চিৎকারে একে একে শবনম, সালেহা, আতিয়া বেগম সকলেই হাজির মুহূর্তেই। খাট থেকে লাফিয়ে নেমে ছিটকে দূরে দাঁড়িয়েছে অঙ্কুর, চোখ এখনও গোলু নামক খরগোশছানাটার দিকেই। আচমকা ভয় পেয়ে শ্বাস প্রশ্বাস ছুটছে বেগতিক। গোলু ভোলাভালার ন্যায় বাদামি অক্ষি যুগলের সহিত পিটপিট করে চেয়ে দেখছে অঙ্কুরকে। সুরবালা আগেই উঠে পড়েছিল, হাত মুখ ধুয়ে এলোমেলো চুলগুলোতে চিরুনি চালাচ্ছিল সে। অঙ্কুরের চিৎকারে দ্রুত এগিয়ে জিজ্ঞেস করলো সে, কি হয়েছে? এবার চিৎকার করছেন কেন? তৎক্ষণাৎ সুরবালার দিকে তাকালো অঙ্কুর। দরজার কাছে ইতিমধ্যে সবাই উপস্থিত। আতিয়া বেগম শঙ্কিত হয়ে শুধালেন ব্যস্ত স্বরে, নয়া জামাই, কি হইল হে তোর? তুই আবার এমনে ভূত দেখার নাই চিল্লাইতাছস কেন? সবার চোখেই একই প্রশ্ন, মুখে ভাবভঙ্গিতে উদ্বিগ্নতা। ভ্যাবাচাকা খেলো অঙ্কুর, পতিত হলো অপ্রস্তুত অবস্থায়। চোখ মুখ ডোলে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করতে করতেই সালেহা শুধালেন এবার, জামাই বাবা, কি হয়েছে? এভাবে চেঁচালে কেন?
ওই না মানে খরগোশ ওটা এখানে কি করছে? খাটের উপর গুটিসুটি মেরে বসে থাকা গোলুকে ইশারা করে বলল অঙ্কুর। সবাই তাকালো খাটের দিকে। সুরবালাও ও চিরুনি রেখে এগিয়ে এসে গোলুকে কোলে তুলল। এটা তো আমার গলু, এটাকে দেখে এবার চেঁচানোর কি আছে? অঙ্কুর সুরবালার দিকে কটমটিয়ে তাকালো, ফুসলো ভেতর ভেতর। এটাকে আবার আদর করে কোলে নিয়েছে দেখো, পরশে গায়ে হাত বুলিয়েও দিচ্ছে। অঙ্কুর বিড়বিড় করলো মনে মনে। আমার ঘুমের সুযোগে চাটাচাটি করতে এসেছিল হয়তো ছাড়া। মুখে বলল, না, হাওড়া চোখের সামনে দেখেছি তো, তাই চমকে উঠেছিলাম। ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছি, বুঝতে পারিনি। শবনম রসিক হাসল। সালেহা বেগম অস্বস্তি বোধে ঘর সারলেন। তিনি চলে যেতে আতিয়া বেগম রসিকতার স্বরে বললেন গলা খাকারি দিয়ে, ও ও আমি আবার ভাবলাম আমার নাতনিটা হ্যান নয়া জামাই রে, কামড় টামড় দিল নাকি? এর লাইগা সুইটা আইলাম। আচ্ছা নয়া জামাই থাক তুই, ইয়ার পর শ্বশুর বাড়িতে আইয়া এমনে আর চিল্লাস না, মানুষ বদ চিন্তা করবো নাইলে। বলে হাসতে হাসতে বেরিয়ে গেলেন তিনি। শবনম খানিক দাঁড়িয়ে থেকে ও নিজেও চলে গেল। অঙ্কুর সবার দিক থেকে চোখ ফিরিয়ে তপ্ত শ্বাস ফেলল। আত্মারাম আর একটু হলেই খাঁচা ছাড়া হয়ে যেত। এসব মস্করা কথা কানে ঢুকলো না। ও নির্বিকার তাকালো সুরবালার দিকে, চোখ সরু করে ওর দিকেই তাকিয়ে আছে মেয়েটা। অঙ্কুর তাকাতেই বলল, এত বড় দামড়া একটা লোক একটা খরগোশছানাকে দেখলে কি ভয় পায়? হ্যাঁ, কি সব ভাষা? দামড়া মানে কে? হ্যাঁ, কিছু না। এত বড় হাতির চেহারা নিয়ে একটা ছোট্ট খরগোশছানাকে কে ভয় পায়? তো ভয় পাবো না। ওটা কে? হ্যাঁ, আকাজ কুকাজ করছিল আমার ঘুমের সুযোগ নিয়ে। কোত্থেকে জুটিয়েছে ওটাকে? অকাজ কুকাজ মানে কি করেছো আপনার সাথে? আপনার মতো একটা হাতিকে কি করবে ও? সুরবালা। তপ্ত স্বর অঙ্কুরের। ভেঙে উত্তর করল বালা। জি বলুন। অঙ্কুর আর একটা কথাও বলেনি। গোলুর দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে সোজা এগিয়েছে গোসলখানার দিকে। বর্তমান সোফায় ওভাবেই বসে অঙ্কুর। সকালের নাস্তা ঘরেই খেয়েছে, সংগ্রাম নেই, তাইও ইতস্থ ছিল। ওর অবস্থা বুঝে বালাকে দিয়ে ঘরেই নাস্তা পাঠিয়েছিলেন সালেহা। খাওয়া শেষ কবেই। আতিয়া বেগম একটু আগে আবার এসেছিলেন। মাজার ব্যথা বেড়েছে, শ্যামা ঘরে নেই। এসেই হুটোপটি করে বালাকে নিয়ে নিজের ঘরে গেছেন। গোলুকে ঘরেই রেখে গেছে বালা। একটা খাঁচায় রেখে নরম নরম পুঁই শাকের কলি খেতে দিয়েছে। এই খরগোশ ব্যাটা আবার খাচ্ছেও কুটকুট করে। অঙ্কুর ক্ষুব্ধ দৃষ্টিতে ওর খাওয়া দেখছে। এটাকে সহ্য হচ্ছে না একদম। রিনিঝিনি নুপুরের শব্দে ক্ষিপ্ত দৃষ্টি শিথিল করলো অঙ্কুর। তাকালো ঘাড় কাত করে। বালা এসেছে। ও সোজা গোলুর খাঁচার দিকে এগোলো। গোলুকে কোলে তুলে সোজাসুজি বলল ভরাট গলায়, বাড়িতে যাবেন কবে? কাল। না, আমি আজকেই যেতে চাই। যাও। একা? আমাকে নিয়ে যাও। আমি আপনাকে নিয়ে যাব না, আপনি আমাকে নিয়ে যাবেন? তোমার শ্বশুর বাড়ি, তুমি আমাকে নিয়ে যাবে না? ওটা আমার শ্বশুরবাড়ি হলো কি করে? আমার সাথে বিয়ে হওয়ার পর। তাহলে বাড়িটা কার? আমার মায়ের। চোখ মুখ খিঁচল বালা। এই লোকটা সোজাসাপটা কথা বলতে পারে না নাকি? চোখে চোখ রেখে কেমন ঘোর প্যাচ লাগিয়ে কথা বলছে দেখো। অঙ্কুর সোফায় বসে। বালা ওর মুখোমুখি খাটের উপর ধপ করে বসলো। নীরের দৃষ্টিতে দৃষ্টি রেখেই বলল, আমি আজকেই যাব। কেন? মা তাড়াতাড়ি যেতে বলেছে। তোমার মা? আপনার? আমার মা তোমার কি হন? শাশুড়ি। আরে বাহ, স্বামীকে স্বামী মানো না, অথচ স্বামীর মাকে শাশুড়ি মানো। মা মানি। এই দিক থেকে আপনি আমার শাশুড়ির পেটের ভাই। তৎক্ষণাৎ চোখ নামিয়ে খুক খুক করে কেসে উঠল অঙ্কুর। বালার হাসি পেল, কিন্তু হাসলো না। মুখ গম্ভীর করে হাসি চাপল। অঙ্কুর এক মুহূর্তে চোখ নামিয়েছিল, আবার কাশি থামিয়ে চোখ তুলল। বালার সাথে চোখাচোখি হলো অমনি। বলল মেয়েটা, গোলুকে কিন্তু আমি নিয়ে যাব এবার। কণ্ঠ নিরেট করলো অঙ্কুর। চোখ তীক্ষ্ণ করে বলল, ওসব প্রাণীতে মার অ্যালার্জি আছে। শায়লার কথা শুনে মুখখানা মলিন করলো বালা। চোখ নামিয়ে গোলুর দিকে তাকালো। এটা সারাদিন সারা বাড়িতে কোথায় কোথায় ঘুরে বেড়ায় কে জানে।
শ্যামার থেকে তো ওকে নিজের কাছে নিজ দায়িত্বে নিয়েছে বালা। আগের বার নিয়ে যেতে পারিনি, ভেবেছিল এবার নিয়ে যাবে, কিন্তু বাদ পড়ল। বালা চোখ তুলে চাইল ফের। অঙ্কুরের একই তীক্ষ্ণ দৃষ্টি ওর পানি। আচমকা অঙ্কুরের অমন দৃষ্টি তীরের ন্যায় বিঁধল বালার নিকট। এভাবে কি দেখছে লোকটা? দেখার মাঝেও পার্থক্য আছে। এই লোকটার দৃষ্টি অদ্ভুত। হুট করে কাল রাতের কথা মনে পড়ল বালার। কি করেছিল ও কাল? নিজ ধ্যানে থেকে করেছে কি? বুকটা ছলাৎ করে উঠল মেয়েটার। অঙ্কুর চোখ সরানোর নাম নিচ্ছে না, বরং আরও গাঢ় থেকে গাঢ় করছে চাহনি। বালা শুধালো তপ্ত স্বরে। কি দেখছেন এভাবে? আমার বউকে। তৎক্ষণাৎ উত্তর অঙ্কুরে। থতমত খেলো বালা। বসা থেকে উঠে দাঁড়িয়ে গোলুকে কোল থেকে নামালো। অঙ্কুরের চেয়ে দেখার মাঝে বাধা পড়ল, বিভ্রান্ত হলো। চোখ খানা কুঁচকালো ও। এই মেয়েটা বিরক্ত করে প্রচুর। বালা প্রসঙ্গ পরিবর্তন করতে এমনি এমনি বলে উঠল, বিকেলে তৈরি থাকবেন, আমি আমার শ্বশুরবাড়ি যাব। আচ্ছা। ছোট্ট উত্তরে বালা আর চোখে চাইল। অঙ্কুরের দৃষ্টি এক দেখে চোখ মুখ পাকালো। রাগান্বিত চোখে চেয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, এবার ডাব টাপ করে কি দেখছেন? হ্যাঁ, না তাকে কথা বলতে পারেন না? অঙ্কুর ধীর শীতল কণ্ঠে বলল শুধু। দেখার অধিকারটাও কেড়ে নিবে। কথাটা কেমন শোনালো। তৎক্ষণাৎ প্রতি উত্তরে কিছুই বলতে পারল না বালা। ক্ষুব্ধ মুখশ্রী শিথিল করল, সাথে চোখের দৃষ্টিও। অঙ্কুর তবুও কয়েক পলক একইভাবে চেয়েই রইল। তৃপ্তি মিটিয়ে মুহূর্ত কয়েক বাদ চোখ নামিয়ে ধীরে শ্বাস ফেলে বলল, যাও, আর তাকাবো না। আচ্ছা রত্নার আম্মা, একখান কথা কই। তালিব মণ্ডলের কথায় তার স্ত্রী তাকালেন তার দিকে। ভাত বেড়ে পানির মগে পানি ঢালছিলেন তিনি। রত্নার আব্বা অর্থাৎ তালেব মণ্ডল দুপুরে বাড়িতে খেতে এসেছেন। হাত মুখ ধুয়ে বারান্দায় চৌকির উপর বসেছেন। তাদের 12 বছরের মেয়ে রত্না পাশেই বসে ভাবুক দেখাচ্ছে তালেব মণ্ডলকে। রত্নার মা তৎক্ষণাৎ বলল, কন আমগো ছোট জমিদারের বউ দেখছো? বিয়ার পর কত মেলা মানুষে দেখতে গেছিল, তুমি যাও নাই? ধক করে উঠল রত্নার মা। হঠাৎ এই প্রশ্ন কেন করছেন ইনি, তাও আবার এতদিন বাদ? রত্না বা রত্নার মা বাড়ির বাইরে পা রাখুক বা কারোর সাথে মিশুক, এটা একেবারেই পছন্দ করেন না তালেব মণ্ডল। তিনি সবসময় মেয়ে বউকে চোখে চোখে রাখেন। তালেবের গায়ের রং কালো কুচকুচে, একেবারেই কালো। রত্নার মা শ্যামলা, আর রত্না হয়েছে উজ্জ্বল শ্যামলা। স্বামী স্ত্রী সন্তান কারোর সাথেই কারোর মিল নেই। তালেব মণ্ডল রত্নার মাকে সবসময় এক ঘরে করে রাখতে চান। তিনি যতক্ষণ খেতে থাকেন ততক্ষণ তার তত্ত্বাবধানের বাইরে থাকেন রত্না আর রত্নার মা। ছোট জমিদারের বিয়ের পর পুরো গ্রাম ভেঙেছিল তার বউকে দেখার জন্য। মহিলারাই শুধু, রত্নার মাও গিয়েছিল মেয়েকে নিয়ে, তালেব মণ্ডলকে না জানিয়ে, তার অগোচরে চুপিসারে। তালেব মণ্ডল বাড়িতে ফেরার আগেই তিনি ফিরে এসেছিলেন। আবার এক ঝলকেই দেখেছিলেন ছোট জমিদারের স্ত্রীকে। আজ এত মাস পর আচমকা সে প্রসঙ্গ কেন তুললেন তালেব মণ্ডল? গলা শুকিয়ে আসলো রত্নার মায়ের। তিনি কম্পিত দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকালেন। মেয়েকে চোখে না বোধক ইশারা দেওয়ার আগে রত্না বাচ্চা সুলভ হৃদয়ে ছটফটিয়ে বলল, হ্যাঁ বাবা, গেছিলাম তো দেখতে, আম্মাও গেছিল। তুমি বকবা দীক্ষা কই না তোমারে। ছলকে উঠল রত্নার মা। এই মেয়েটা কি বলে ফেললো মুখ ফুসকে? না জানি আজ কোন তোলপাড় শুরু করে দেয় এই লোকটা। তালেব মণ্ডল নিজ ধ্যানে ভাত মাখতে মাখতে আবার শুধালেন, ছোট জমিদারের বউটারে দেখেছো আম্মা? হ্যাঁ বাবা, দেখেছি তো। কেমন দেখতে? ও মা, অনেক সুন্দর আছে। একটু ভেবে উত্তর করল রত্না। তালেব মণ্ডল নিজের স্ত্রীর দিকে তাকালেন। মেয়ের কথা কানে তুললেন না। তিনি অনেক শুনেছেন পাশের গ্রামের মোকলেস মিয়ার বেটির সাথে তার ছোট জমিদারের বিয়ে হয়েছে। মোকলেস মিয়ার সেই বেটি নাকি কালা। তালেব মণ্ডল মুখে এক নলা ভাত তুলে এবার নিজের স্ত্রীকে শুধালেন, কি গো, শুনছি নাকি ছোট জমিদারের বউ কালা? এটা কি হাসা? আমার নাহান মতো কালা? অভয় পেলেন রত্নার মা। তালেব মণ্ডলের কণ্ঠে ক্ষিপ্ততা নেই। তিনি তবুও ভয়ে ভয়ে বললেন, আপনার নাকার নয় কালা কয় না ছোট জমিদারের বউ রে,
একটু শ্যামলা কয়। তোমার নাকান? কিন্তু চেহারাখানা চিকচিক করে। আপনার নাকান খসখসা না, নরম সরম চকচকা সুন্দর। সুন্দর আছে? শ্যামলা হইলেও ভারী সুন্দর আছে, মানান আছে চেহারার। একটু থেমে আবার বললেন, আপনি কেন শুধাইতাছেন? আজ দেখলাম ছোট জমিদারের লগে হের বউরে, দূর থাইকা দেখছি বউরে কোলে কইরা আইলো পার হাইতাছিল। দেখা মনে হয় না রে হের বউ কালা। কালা মানুষের কেউ ভালোবাসে, তাও আবার কিনা জমিদার। এই লাইগা জিগাইলাম কালা না ধলা। এখন শুনলাম শ্যামলা। কালা মানুষের ভালোবাসে না কেউ। কই ভালোবাসে? আমার তো কেউ ভালোবাসে না। নেহানাতি তুমি শ্যামলা, এই লাইগা সংসারে টিকা আসো। ধলা হইলে তো ভাঙ্গা যাইতো এতদিন। আপনি যেমনে বাইধা রাখেন আমারে, ভাগমু কেমনে? ভাঙ্গার ইচ্ছে আছে নাকি? ইচ্ছা থাকলে ভাইগা যাইতাম। আমিও তো শ্যামলা, ভাইগা আর যাই কই? একমাত্র গতি তো আপনি। খাওয়ার পাতে দৃষ্টি রেখে খেতে খেতে বললেন তালেব মণ্ডল। আমি কালা দেখা তোমারে ভালোবাসি। ছোট জমিদার ধলা হইলেও হের শ্যামলা বউয়ের ভালোবাসে। এইটা দেখো, হের বউরে দেখতে ইচ্ছা করতেছে ভীষণ। রত্নার মা আটকে চাইলেন। তালেব মণ্ডলের প্রথম কথাটা কানে বাজল। রত্নার মারে রত্নার বাপ ভালোবাসে। বিয়ে হওয়ার 14 বছর হতে চলল। আজ পর্যন্ত এত শান্ত মলিনভাবে কোনো দিন কথা বলেননি তালেব মণ্ডল। আজই প্রথম। তাও কি না আজই ভালোবাসার কথা বলল, মুখ ফসকে হয়তো। রত্নার মা আচানক ধীর কণ্ঠে বললেন, চেহারা দেখা ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন থাইকা। ছোট জমিদারের মন আছে, আর ছোট জমিদারের গিন্নিও একখান মায়াবী চেহারা আছে। এই লাইগা ছোট জমিদার এর শ্যামলা বউরে ভালোবাসে। শুনছি ভালোবাসায় নাকি বিয়া করছে। তুমি কি করবার চাও? আমার মন নাই। আমার গায়ের চামড়া কালা হইলেও মন ধলা। এই লাইগা তুমি আমার বউ। 14টা বছর আটকা ধইরা সংসার করতেছি। ভালোবাসা বিয়া করি নাই, তাও কি হয়েছে? বিয়ার পর তো ভালোবেসেছি। এই লাইগা একখান মায়ের আম্মা হইছো। শ্যামাকে নিয়ে মাধবপুরে এসেছে সংগ্রাম জোয়ারদার। দুপুরের খাবার খেয়েছে এখানেই। আচমকা মেয়ে জামাইকে দেখে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন অলকা। খেই হারিয়ে ফেলেছিলেন এদিক ওদিক ছুটতে। মেয়ে জামাইও যে আচমকা হুট করে এসেছে এটা শুনলেন পরে। সংগ্রাম শ্যামাকে রেখে যাবে, এটা শোনার পর বোধহয় তার থেকে খুশি আর কেউ হয়নি। কাকুরি বুড়ি বাড়িতে নেই কদিন থেকে, মেয়ের বাড়িতে গেছেন। আরও 2 দিন থাকবেন। এই সময় শ্যামার থাকাটা মন্দ হবে না, একেবারে উপযুক্ত সময় এটাই। অলকাও বাড়িতে একা থাকেন সারাদিন। মিলে ধান ভানার কাজ ছেড়েছেন সেই শ্যামার বিয়ের পর। কাজ করেই বা এখন কি করবেন? শ্যামার জন্য কাজ করতেন তিনি। এখন তো কাছে শ্যামা নেই, সে আছে সুখে। মোকলেসও আড়তে থাকে বেশিরভাগ সময়, দুপুরেও ফেরে না অধিক দিন, ফেরে একেবারে রাতে। শ্যামা কাছে নেই আজ কতগুলো মাস। মেয়েটাকে এক পলক দেখার জন্য বুক পড়ে ভীষণ ইচ্ছে করে এক ছুটে মেয়ের কাছে যেতে, কিন্তু উপায় নেই। তারা যে জমিদার। সংগ্রামও কখনো তাগিদ দেয়নি অলকাকে নিয়ে যাওয়ার। কি করে যাবেন অলকা? মেয়েকে দেখার তীব্র তৃষ্ণা, তীব্র তাপদাহে পুড়েছেন। ময়নাটাও নেই কদিন হলো, গা জুড়িয়েছিল কতদিন, আবার জ্বালা ধরিয়ে চলে গেছে। বিকেলের আগে আগে শ্যামাকে রেখে চলে গেছে সংগ্রাম। আগেরবার আসার পর 2টো শাড়ি রেখে গিয়েছিল শ্যামা। সংগ্রাম যাওয়ার আগে বলে গেছে গুনে গুনে 2 দিন শ্যামাকে বাপের বাড়িতে রাখবে শুধু। শ্যামা না করেনি, এই 2টো দিনই অনেক। বিকেলে সংগ্রাম চলে যাওয়ার পর কেমন একা একা ভাব ধরেছে শ্যামার। আম্মা কাছে আছে তবুও। ফুলি খবর পেয়ে ছুটে এসেছে সন্ধ্যার আগে। মাগরিবের আজানের আগে 2 বান্ধবী ঘাটে গিয়ে বসেছে। অলকা রাতের রান্না বসিয়েছেন। বহুকাল বাদ শ্যামা আজ ওর সেই চিরচেনা ঘাটে। আহা, কত তৃপ্তি এখানে। তৃপ্ত হাওয়া বইছে চারপাশে, সেই আগের পলিমাটির গন্ধ, আলতো শীতের আমেজ, নদীর পানির কলকল শব্দ, ঢেউ বইছে ধীর গতিতে। শরীর মন সব জুড়িয়ে যাচ্ছে শ্যামার। এ এক অদ্ভুত ভালো লাগা। বড় আম গাছটার নিচে বসেছে 2জন। শ্যামাকে দেখে ফুলি কি যে খুশি। ফুলিটার চেহারার হাল বেহাল।
শরীরের মাংস ছাড়া হাড়, একেবারে কাহিল অবস্থা ওর। শ্যামলা ফিনফিনে চেহারাখানা কেমন মুচড়ে গেছে, নেতিয়ে পড়েছে, কালি বসেছে চোখের নিচে। মাথার চুলগুলো তেল তো দূর, চিরুনিও করেনি কতদিন কে জানে। শ্যামা করুণ নিভু চোখে কাতর হয়ে ওকেই দেখছে সেই কখন থেকে। কি অবস্থা হয়েছে ওর শোয়ের। ফুলি এক ধাপ সিঁড়ি নিচে বসেছে, শ্যামা উপরে। ফুলিও চেয়ে দেখলো, শ্যামার মাঝেও পার্থক্য পেল। আগের তুলনায় একটু মোটা হয়েছে শ্যামা, চেহারাতেও জৌলুস বেড়েছে। ফুলের মুগ্ধ চোখে শ্যামার সৌন্দর্য দ্বিগুণ লাগলো। ও হাসলো স্নিগ্ধ। শ্যামা বলল আহত স্বরে, ফুলি, কি অবস্থা হয়েছে তোর? এমনি শুকায় গেছিস কেন? ফুলি নিজের দিকে তাকালো, নিজেকে দেখে বলল, শুকাইছি কই, আমি তো আগের মতনই আছি। অনেকদিন পর দেখছিস তো, এই লাইকা এমন মনে হইতাছে। অনেকদিন পর দেখতেছি, দেখেই তফাৎ বুঝতে পারতেছি। আমার চোখকে লুকাবি? তোর অবস্থা বুঝবো না আমি? চোখের নিচেও কেমন কালি পড়ছে, ঘুমাস না রাইতে? ঘুমাই তো। তাইলে এমনি এমনি। কাকি কেমন আছে? আছে বাচ্চা। শ্যামা খানিক থম মেরে রইল। ফুলির চঞ্চলতা করছে না, আগের মতো নিজে থেকে বকবক করে মাথার পোকা নাড়িয়ে দিচ্ছে না, হাসাচ্ছে না শ্যামাকে। শ্যামার চাহনিতে ফুলের অপ্রস্তুত লাগছে নিজেকে। ও বোধহয় নিজেকে আড়াল করতে চাইল। চোখ নদীর দিকে তাক করলো, বলে উঠল, দেখ শ্যামা, নদীতে পানি শুকাইয়া গেছে, কাল নৌকা নিয়ে আমো, যাইবি ঘুরবার? শ্যামা ওর কাটানো কথায় কান দিল না। ফুলের মাথাটা নিজের দিকে টেনে আনলো, ওর মাথাটা রাখলো নিজের কোলে। এলোমেলো জট পাকানো একটা বেনি মাথায়। শ্যামা সেটাতে হাত চালাতে চালাতে মিষ্টি করে বলল, চুলে তেল দেশ না কতদিন? এমনি জট পাইকা আছে কেন? ফুলে প্রথমে শ্যামার কোল থেকে মাথা তুলতে চাইলো, পরে তুলল না। অধিক দুর্বলতায় মাথাটা বেশি করে এলিয়ে দিল শ্যামার কোলে। চোখ দুটো বুঝলো, হালকা অন্ধকারে ওর শ্যামলা গাল বেয়ে চোখ ছাপিয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল শ্যামার কোলে। ভেজা রুদ্ধস্বরে বলল ফুলি, তুই যতদিন থাইকা নাই, আমি ততদিন থাইকা চুলে তেল পড়ে নাই। কে দিয়া দেবো আমার চুলে তেল? তোর মতো কইরা যত্ন নিয়া খেটাই বিলি কাইটা দেব আমার মাথায়? কেউ তো নাই, এই লাইকা কামগুলোও হয় নাই, কেউ করে নাই তোর রাইখা যাওয়া কাম। শ্যামা ধক করে উঠল, বুকখানা মোচড় দিয়ে উঠল, হাত দুটো থেমে গেল আচমকা। ফুলির গলার স্বর ওর চেপে রাখা কান্নায় স্পষ্ট বোঝা যাচ্ছে। শ্যামা ওকে টেনে তুলল, মুখখানা আগলে ধরে নিজের মুখোমুখি করল। কান্তাছস ফুলি? তোর খুব মনে পড়ছে রে শ্যামা, খুব মনে পড়ে। ভীষণ কান্না পাই তোর কথা মনে উঠলে। কেন তোর বিয়েটাও হইল কদেহি? সব সময় কেন থাকলি না তুই আমার লগে আগের মতো কইরা? কেন আমার রাইখা সইলা গেলি? আমার খুব একলা লাগে রে, তোর সারা ভালো লাগে না আমার। আমি ভালো নাই রে, আমার জবানও বন্ধ হইয়া গেছে জানিস। কথা কয় না কয়দিন থাইকা হেও আর বাঁচবো না। আমার কান্দায় মারার আগে কেমনে চাইয়া থাকে জানিস। কথা কখনো চেষ্টা করে, ঠোঁট নাড়াইতেও পারে না। কথা না কইতে পারা নিজেও কান্দে, আমারও কান্দায়। এই মরলে আমার আর কেউ থাকবো না রে, কেউ থাকবো না আর। ফুলে কান্না গিলে মাথা নোয়ালো। শ্যামা আহত দৃষ্টিতে কিছুক্ষণ নীরবে চেয়ে থাকলো ওর দিকে। এক মুহূর্ত কথা বাড়ালেও নিজেকে সংবরণ করতে পারবে না, আর ফুলিও কষ্ট বাড়বে। শ্যামা ঢোক গিলে বলল, তুই বস, আমি এক্ষুনি আইতাছি। ফুলে মাথা তুলল, বাধা দিল না শ্যামাকে। শ্যামা উঠে ঘাট ছেড়ে বাড়ির ভেতরে ঢুকলো। সোজাসুজি ঘরে গিয়ে টেবিলের উপর থেকে তেলের বোতলটা হাতে তুলল। অলকা খেয়াল করেনি পেছনে। শ্যামা বারান্দায় এক মুহূর্ত থেমে অলকাকে দেখে ফের ঘাটের দিকে এগোলো। আজান পড়বে এক্ষুনি। শ্যামা আবার গিয়ে আগের জায়গায় বসলো। ওর উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পিঠে চোখ দুটো মুছে ঘাড় ঘুরিয়ে তাকালো ফুলি। ফুলি তাকাতেই ঠোঁটের কোণে হাসি ফুটলো শ্যামার। মিষ্টি শীতল কণ্ঠে বলল, আমার রেখে যাওয়া কাম আমিই করবো। কেমনে অগোছালো করে জট পাকায় রাখছিস চুলগুলাতে? সোজা হয়ে বস, আমি তেল দিয়া দিতেছি। না না শ্যামা, আমার দেরি হইয়া যাইব। আজান পড়বো এক্ষুনি। আমারে ঘুমের মধ্যে রাইখা আইসি, উঠলে আমারে খুঁজবো। আমি চাই কাইল আমো আবার। বস তো, হইব না দেরি। আমি তপাস করে তেল দিয়া দিতেছি।
ওকে সামনের দিকে ফেরালো শ্যামা। ফুলে কিছু বলতে গিয়েও বলল না। বেনিখানা আগেই খুলে দিয়েছে শ্যামা। আলতো হাতে তেল নিয়ে সিঁথিতে দিল। বিলি কেটে আগের ন্যায় অতি যত্নে ফুলির চুলে হাত বুলিয়ে বুলিয়ে তেল দিতে লাগলো শ্যামা। সন্ধ্যার আজান পড়েছে। রাতের রান্নাবান্না ইতিমধ্যে শেষ। আফতাবের বাবা বাড়িতে নেই কেউ। ঘরে হারিকেন জ্বালিয়ে বসে আছে শাশুড়ি বৌমা। খালেদা সবে নামাজ ছেড়ে উঠলেন। তিনি এসে বসলেন ময়নার পাশে। কোমল কণ্ঠে বললেন, কাইল থাইকা আমার লগে নামাজ পড়বা। এমনি মিশামিশি বইয়া থাকার লাভ কি? আল্লাহর কাম করলে কামে আইব। আমার নামাজ পড়া না দেখা আমার লাগে নামাজ ধরবা কাইল থাইকা। ফজরে ডাইকা দিমু আমি, কেমন? আচ্ছা আম্মা। সব সূরা পারো নামাজের? হ। তাইলে নামাজ পড়ো না কে? কাল থাইকা পড়মু, ডাইকা দিয়েন। ময়নার নিরস্বর হারিকেনের আলোয় ময়নার দিকে তাকিয়ে আছেন খালেদা। মেয়েটা হাসলে সুন্দর লাগে, কিন্তু হাসে না। খালেদা চুপ থেকে বললেন, এক না হাসো তো বৌমা, আমি দেখবো তোমার হাসলে সুন্দর লাগে। ময়না খানিক ঠোঁট ফাঁক করলো খালেদার কথায়। স্মিত হাসি। হাসিটুকু গায়েব হতে সময় লাগলো না। ঠোঁটের কোণে জোরপূর্বক টেনে আনা হাসিটুকু মুহূর্তে সরিয়ে ফেললো আফতাবের উপস্থিতিতে। হুট করে ঘরে ঢুকে ডাকলো আফতাব। আম্মা। তড়িতে তাকালেন খালেদা। এই সময় তো ছেলে বাড়িতে আসে না, আজ আসলো যে? আফতাব ফের দেরি করে। ওর খাবার বেড়ে ওর ঘরে ঢেকে রাখতেন খালেদা। ও ফিরে একলা একলা খেয়ে নেয়। আজ তাড়াতাড়ি ফিরল। খালেদা ডাকের সাড়া দিলেন, বললেন, আব্বা এত তাড়াতাড়ি আইসো আইস? হুম। ক্ষুধা লাগছে, ভাত দিমু? না, দেরি করে খাবো। কথাটা শেষ করেই হাতে থাকা একটা লাল রঙা ব্যাগ এগিয়ে দিল খালেদার দিকে। একবারও তাকায়নি ময়নার দিকে। ময়না এক পলকে নিরাশ চোখ সরিয়েছে। আফতাব ব্যাগটা খালেদার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নাও। কি আছে এটাতে? শাড়ি। সচকিতে বিচলিত প্রশ্ন খালেদার। ময়না ফের চাইল, প্রথমে ব্যাগটার দিকে, পরে আফতাবের দিকে। আফতাব না তাকিয়ে উত্তর করল, সকালে তো বললে মনে করে একটা শাড়ি আনতে, তাই আনছি। বৌমার লাগি? যার জন্য আনতে বলেছিলাম তার জন্যই। খালেদা খুশিতে চিকচিক করে উঠলেন। ময়নার অবিশ্বাস্যমূলক চাহনি ওর তাকিয়ে থাকার মাঝেই কথা শেষ করে গটগট করে ঘর থেকে বেরোতে বেরোতে আফতাব আবার বলল, আমি ঘরে গেলাম। খালেদা তড়িঘড়ি করে ব্যাগ থেকে বের করলেন শাড়িটা। গাঢ় বেগুনি রঙের একটা শাড়ি। কপাল গুটালেন খালেদা। তিনি তো বলেছিলেন নীল শাড়ি আনতে। আফতাব বোধহয় রং চিনতে পারেনি। যাই হোক, এই গাঢ় রঙের বেগুনি শাড়িটাও মানাবে ময়নাকে, তার বৌমাকে সব কিছুতেই মানাবে। ময়না থ মেরে বসে আছে, চেয়ে আছে শাড়িটার দিকে। সূক্ষ্ম কারুকার্য খচিত একখানা জামদানি শাড়ি। ব্যাগে আরও কিছু আছে। খালেদা এবার পুরো ব্যাগটা উপুর করলেন। বিছানার উপর ঠক করে পড়ল কাগজে মোড়ানো এক গোছা কাচের চুড়ি, সাথে একখানা কালো ছোট টিপের পাতা। ময়নার চোখ দুটো আরও বৃহৎ হয়ে আসলো, জলজল করে উঠল। আপনা আপনি হাসি ফুটল দুই ঠোঁটে। খালেদা মোড়ানো কাগজ খুলে চুড়িগুলো বের করতেই ময়না চুড়িগুলো ছো মেরে নিল নিজের হাতে। বেগুনি রঙের ও কাচের চুড়ি হয়? এই রঙের চুড়ি তো আগে দেখেনি। মুখ ফাঁক করে চুড়িগুলোর দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল ময়না, কি সুন্দর বেগুনি রঙের কাচের চুড়ি, আগে তো দেখি নাই। খালেদা স্মিত হাসলেন। শাড়ির সাথে বানাইয়া নিয়া আইসে চুরি। আমার পোলা চালাক আছে, টিপের পাতাও আনছে দেহি। ময়না তড়িঘড়ি করে চুড়িগুলো হাতে ঢোকালো। ওর সব সাজগোজের জিনিস বাড়িতে। আজকাল সাজগোজ মনে ধরে না, সেসব হয়তো ট্রাঙ্কের ভেতর পড়ে আছে। দুহাত ঝাঁকাতে রিনঝিন শব্দ হলো নিস্তব্ধ ঘরে। ফিক করে হাসলো ময়না। খালেদা অপ্রতিভ নয়নে দেখছেন তার ছেলের বউয়ের খুশি। ময়না একখানা টিপ তুলে আন্দাজে কপালে লাগালো। হাসলেন খালেদা এবার শব্দ করে। কেমন বাচ্চাদের ন্যায় খুশিতে ছটফট করছে মেয়েটা। এমনটা এই কয়দিনে প্রথম দেখলেন খালেদা। তিনি বললেন নরম গলায়, শাড়িটা পইরা ফেলাও তো বৌমা।
তোমার মেলা সুন্দর মানাইব। ময়না ইচ্ছের বিরুদ্ধে খানিক দ্বিমত করে বলল, এখনই? হ, দরজা লাগাই দিয়াও, আমি পরাই দিতাছি। ময়না ঝট করে নেমে ছুটল দরজার দিকে। হাতের ঝাঁকুনিতে চুরির রিনিচিনির শব্দে মুখরিত হলো পুরো ঘর। দরজা লাগিয়ে ছটফটিয়ে ছুটে আসলো আবার। পরনের শাড়িটা বদলে ওকে নতুন শাড়িটা পরালেন খালেদা। অতি যত্নে শাড়ির কুচিগুলো ভাঁজ করে দিলেন, আঁচলখানা পাতলা করে ঘাড়ে ঝুলিয়ে দিলেন। খালেদার ঘরে বড় আয়না নেই, ঘরের বেড়ায় ছোট্ট একটা আয়না টাঙানো। খালেদা চোখ ভরে ময়নাকে দেখলেন প্রথমে। আহা, কি মুগ্ধতা তার দৃষ্টিতে! এই আবছা অন্ধকারেও ময়নার শরীরে শাড়িটা যে কতখানি ফুটে উঠেছে। ভীষণ জ্বলছে ময়নার শরীরে শাড়িটা, ফর্সা শরীরে টকটকে হয়ে ফুটে উঠেছে। খালেদা শাড়ির আঁচলখানা ময়নার মাথায় টেনে দিলেন। ময়না শুধালো, শেষ আম্মা? হ, কেমন লাগতেছে আমারে? মেলা 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 সুন্দর, একেবারে চাঁদের নাকান। আমার এই আন্দার ঘরের আলো ওইয়া জ্বলতাছে আমার তোমার রূপ। ময়না লাজুক হাসলো। আয়না দেখার উদ্দেশ্যে ঘুরে তাকাতেই খালেদা বলে উঠলেন, এইখান তো ছোট আয়না বৌমা, তোমার ঘরে বড় আয়না, নিজেরে দেহ। আলতাপ ও ঘরে আছে, ঘরে যাও। ময়না মুখখানা চুপসে ফেললো। খালেদা স্মিত হেসে বললেন, লজ্জা পাইতে হইব না, ঘরে যাও। নয়া শাড়ি আয়না দিল আমার পোলারে দেখাইবা না? ময়না আমতা আমতা করে দ্বিমত করতে চাইলো, কিন্তু খালেদার জোড়াজড়িতে পারল না। ঠেলে ঠুলে ওকে ঘর থেকে বের করে নিজের ঘরে পাঠিয়ে দিলেন খালেদা। বাইরে এসে খানিক থম মেরে দাঁড়িয়ে রইল ময়না। দেউরির কাছে কারোর পায়ের শব্দে উপস্থিতি টের পেল। আফতাবের বাবা এসেছেন। তার সামনে এভাবে পড়তে চাইল না ময়না। ও এক ধাক্কায় ঘরে ঢুকলো, সমস্ত সংকোচ ঠেলে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। হাঁপ ছাড়ল। অতপর দরজার শব্দে বিরক্তি নিয়ে চোখ তুলল আফতাব। সামনে ময়নাকে দেখে থমকালো। ময়না ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকাতেই বিরক্তি মাখা মুখখানা শিথিল করলো আফতাব। ময়না সোজাসুজি তাকিয়েছে, ফলে একেবারে চোখাচোখি হয়েছে আফতাবের সাথে। আফতাবের তাৎক্ষণিক দৃষ্টিতে ভরকালো ময়না। আফতাবের শ্যামলা চেহারার কপালে কয়েক স্তর ভাঁজ। ময়না বুঝলো সে বিরক্ত হয়েছে। চোখ নামিয়ে নিল ময়না, চিবুক ঠেকালো গলায়। দুজনেই নীরব, কারো মুখে কথা নেই। খানিক সময় পেরোলেও আফতাবের কোনো প্রতিক্রিয়া না দেখে ধীরে ধীরে আবার চোখ তুলল ময়না। অমনি আবার চোখাচোখি হলো। আফতাবের স্থির দৃষ্টি এবার ময়নার দৃষ্টির সম্মুখীন হয়ে এক মুহূর্ত পর চোখ সরালো ও। আবার চোখ তুলে পা থেকে মাথা অবধি ময়নাকে পরখ করল সে। ময়না ইতস্থ, সংকুচিত, হাত পা শিরশির করছে ওর। আফতাব আকস্মিক বসা থেকে উঠল, এগুলো দৃঢ় পায়। ময়না চমকালো, ভরকালো মেয়েটা। আফতাবকে নিজের দিকে আসতে দেখে পেছোতে চাইল। পেছনে দরজা, এক পা পেছোতেই পিঠ ঠেকলো দরজার সাথে। আফতাব এসে থামল ওর সম্মুখে। তির্যক তীক্ষ্ণ নেত্রে চিবুক গলায় ঠেকানো মেয়েটার দিকে আরও কয়েক পলক চেয়ে থাকলো। আকস্মিক দ্বিধাহীন হাত বাড়িয়ে দিল ময়নার দিকে। আঘাতের ভয়ে সিঁঠিয়ে গেল মেয়েটা। চোখ মুখ খিসে গুটিয়ে দাঁড়ালো। আফতাব আলতো হাত ওর কপালে স্পর্শ করলো। দুই আঙ্গুলে কপালের বাঁকা টিপখানা তুলে একেবারে মাঝামাঝি সঠিক স্থানে বসিয়ে দিল। কাজ শেষে হাত সরালো ছট করে। আবার বিদ্যুতের গতিতে দ্রুত গিয়ে বসলো আগের জায়গায়। ময়নার কম্পিত হৃদয়ের কম্পন বাড়ছে। ও চোখ খুলল পিটপিট করে। কেন জানি মনে হয়েছিল আফতাব মারবে ওকে, গায়ে হাত তুলবে মানিকের মতো, কিন্তু না। ও ধীরে ধীরে ভীতু চোখে তাকালো সামনে। পা ঝুলিয়ে খাটে বসে আফতাব, সামনের দিকে দৃষ্টি। ময়না তাকাতেই ও ময়নার দিকে না তাকিয়ে বলল, শাড়ি খোলো। ময়না তরিতে চাইল। চোখ দুখানা বিভৎস গোল। মুড়িয়ে রাখা হাত আপনা আপনি সোজা হয়ে গেল ওর। ঝিনঝিন শব্দ হলো চুড়িগুলোর
ঠোকায়, কানে ভুল শুনেছেও। আফতাব কেমন আগের ন্যায় গম্ভীর ভঙ্গিমায় বসে আছে, এক চুলও নড়েনি। মুখ নাড়িয়ে কথা বলল কি? ময়না সন্দিহান, ড্যাব ড্যাব করে চেয়ে আছেও। নীরবতা দেখে আফতাব ধীরে ধীরে চাইল। ময়নাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে মুখভঙ্গিমায় বদল টেনে কাট কাট গলায় ধমকে উঠল। কথা কানে যায় না? শাড়িটা পরছো কেন? খোলো। চমকালো ময়না, ধক করে উঠে বলল চকিতে। হ্যাঁ, আম্মা পড়াই দিল। খোলো এখন। শঙ্কিত হয়ে দাঁড়িয়ে ময়না, বুক কাঁপছে দুরু দুরু। আফতাবের সোজা দৃষ্টি ওর দিকে। ময়নার মনে উল্টো সুর বাজছে। ও শুধালো কাপা গলায়, এই শাড়ি খান আমার লাইগা আনেন নাই? প্রচণ্ড বিরক্ত হলো আফতাব। এমন প্রশ্নের মানে কি? ময়নার ভীত মুখখানা দেখে অধিক বিরক্তি প্রকাশ করলো না, কণ্ঠ শক্ত রেখেই জবাব দিল ক্ষীণ। হুম। তাইলে খুলমু কেন? আম্মা তো পড়াই দিল, কইলো ভালো মানাইবো আমারে। ভালো মানায় নেই তোমারে, এই জন্য খুলবা। খোলো। ফের ধমক। ময়না বলল জিদ ধরে, ভালো মানাই নাই? তাইলে আনছেন কেন? আমি পড়ার জন্য আনছি, আমাকে সেই মানাবে। খুলে দাও, আমি পরবো। ময়না কপাল গোটালো, বোকার ন্যায় প্রশ্ন করল। আপনি পড়বেন? দাঁত পিষে বাড়ি মারল আফতাব। একটা থাপ্পড় মারবো। বেশি কথা বলো কেন? মাথায় ঘিলু নেই? খুলতে বলেছি খোলো। এখন এনে দিয়েছি বলে এখনই পড়তে হবে তোমায়? কাল পড়বে ওটা, পরে বাপের বাড়িতে যাবে। ফের বৃহৎ হলো ময়নার অক্ষি যুগল, চিকচিক করে উঠল খানিক, দ্বিধা কাটিয়ে এক ঝটকায় এগোলো, শুধালো ব্যগ্র হয়ে। বাপের বাড়ি যাবো মানে? আমগো বাড়ি যাবো? হো। সত্যি? কেদে নিয়ে যাইবো আমারে? আমি। খুশিতে লাফিয়ে উঠল ময়নার হৃদয়, ঝটফট করে উঠল সে, হেসে উঠল চোখে মুখে। শাড়ির আঁচল খানা পড়ে গেছে মাথা থেকে, ঢিলে ঢালা একটা খোপা করা চুলে, যেটা ঢিলঢিলে হয়ে কাঁধে এসে পড়েছে। প্রফুল্ল হৃদয় মুহূর্তেই নিস্তেজ হলো ময়নার। চিকচিক করা মুখখানাতে আধার নামলো, খুশিতে ভরে ওঠা হাস্যোজ্জ্বল মুখের হাসি ফিকে হলো এক মুহূর্তেই। বুকখানা ধক করে উঠল, নিস্তেজ কাতর হয়ে আসলো অক্ষি যুগল। ও আফতাবের পানে তাকালো, ধরা গলায় কেমন করে শুধালো, রাই খাইবেন আমারে? আনি আইবেন না? খাটে ঠেসে রাখা হাত দুখানা আলগা হলো আফতাবের, টান টান মুখশ্রী বদলালো। উত্তর করতে সময় নিল কয়েক মুহূর্ত। ময়না উদ্বিগ্ন হয়েছে, ওর ব্যাকুলতাকে শিথিল করে আফতাব উত্তরে বলল, আসবো। বেশি খুশি হতে পারল না ময়না, হাসলো না আর। তবে মনের উৎকর্ষতা দূর হলো নিমিষেই। একটু ভালো লাগলো বোধহয়। আফতাব খানিক চুপ থেকে আস্তে করে বলল, বসো। বসলো না ময়না। দ্বিতীয়বার আর একই কথা ফুটলো না আফতাবের মুখে। ফের খানিক নীরবতা চলল। এই কদিনে আজ প্রথম দুজনে দুজনের মুখোমুখি পাশাপাশি। কথাও হলো আজ প্রথম। ময়না মাথা নুয়েছে। আফতাব মুখ খুলল, প্রশ্ন করল। বয়স কত তোমার? ধীরে চোখ তুলল ময়না, উত্তর করতে সময় নিল না। 16.5। ময়নার ঝট করে উত্তরে হাসি পেল আফতাবের, তবে হাসল না। ঠোঁটের কোণে ভিড় জমানো হাসিটুকু ঠেলে প্রশ্ন করল, সামনে তো ম্যাট্রিক পরীক্ষা, তুমি কি পরীক্ষার্থী? ময়না ভাবল, হ্যাঁ তো, সামনে তো পরীক্ষা, তাতে ওর কি? মাথা চুলকে দায়সারাভাবে বলল ময়না, হ। কালকে বাড়িতে যাবে, সব বইপত্র নিয়ে আসবে। 1 মাসও নেই পরীক্ষার, এই কদিন মন দিয়ে পড়াশোনা করবে, আর তারপর পরীক্ষা দেবে। আফতাবের কথাগুলো মোটেও পছন্দ হলো না ময়নার। চোখ মুখ কুঁচকে জড়ো করলো সে, কিছুটা বেপরোয়াভাবে বলল, হুস, আমি পড়মু, পরীক্ষাও দিমু? ক্যাডাই কইছে আপনারে? কে বলবে? আমি বলছি 27 দিন আছে পরীক্ষার, এই কদিন ভালো মতো পড়বে। ময়নার অবাক হওয়ার ভঙ্গিমা বাড়ল। এই লোক আবার হঠাৎ ওর পড়াশোনায় বাহাত ঢোকাচ্ছে কেন? এমনিতে তো এতদিন কথাও বলেনি, আজ তাহলে এজন্যই মুখ ফুটেছে এনার? মুখখানা মলিন করলো ময়না, চোখ নামিয়ে গুটিসুটি মেরে দাঁড়ালো। মন মরা হয়ে বলল নিচু স্বরে, পড়াশোনা ভাল লাগে না আমার, আমি পড়মু না। পরীক্ষার আগ পর্যন্ত পড়বে, তারপরও পড়তে হবে না। আমি পড়মুই না, পরীক্ষাও দিমু না। এখন আর কি হইব পড়াশোনা কইরা? পড়াশোনার ফজিলত অনেক, পরীক্ষা তো তোমায় দিতেই হবে। দিব না, ওই সব বিরক্তিকর কাম
আজ ভালো লাগে না আমার। কি ভালো লাগে তাহলে? পড়ালেখা বাদে সব কিছু। এমনিতেও মেলা দিন থাইকা পড়ি নাই, সব পড়া ভুলে গেছি। পড়লে আবার মনে পড়বে। দুলু, আমি কইছি না আমি পরীক্ষা দিব না, পড়বো না আমি। আপনি এমনি জোর করতেছেন কেন আমারে? তোমাকে জোর করার অধিকার রাখি আমি। ছ্যাদ করে উঠল ময়না। কুচকানো মুখশ্রী স্বাভাবিক হলো অনিমেষে। আফতাব শান্ত কণ্ঠে কথাটা বলে দৃষ্টি ফিরিয়েছে। ময়না খানিক চেয়ে থাকলো। অধিক মানে খুঁজতে গেল না কথাটার। বেশি বেশি কিছু ভাবতে চায় নাও। আফতাব ফের বলল, এবার গুরুত্বের ভঙ্গিতে। আমার অবাধ্যতা আমি পছন্দ করি না। যেহেতু আমার জীবনে আসো, বাধ্য হয়ে থাকতে হবে তোমায়। যদি অবাধ্য হও তাহলে নিজের রাস্তা নিজেকে বুঝে নিতে হবে। আর যদি মনে হয় বাধ্য হয়ে থাকবে, তাহলে প্রথম বাধ্যতা হবে পরীক্ষা দেওয়া। আগামীতে পরীক্ষা। যখন বলেছি পরীক্ষা দিতে হবে, তখন দিতেই হবে। ময়না চুপ হয়ে গেল, মুখখানা শুকিয়ে গেল আরও। এতক্ষণ কোনো জোর করে কথা বলছিল কে জানে, এখন গলার স্বর রুদ্ধ হয়ে আসলো। আফতাবের সামনে ওর যে জড়তা কাজ করে সেটা প্রকট হলো এখন। মস্তিষ্কই ফাঁকা, মুখে কথা আসবে কোথা থেকে। একেবারে চুপ ময়না। আফতাব নীরবতা ভেদে উঠে দাঁড়িয়ে মুখ খুলল আবার। শাড়ি পাল্টে নাও, কালকে দুপুরে তৈরি থাকবে, নিয়ে যাব। কাল গিয়ে যদি থাকতে চাও তাহলে এক রাত থাকতে পারো, পরদিন আবার নিয়ে আসবো। বলতে বলতে ঘরের দরজার দিকে এগোলো। দরজা খোলার উদ্দেশ্যে দরজায় হাত দিতে আধো কাতরস্বরে বলল ময়না। পরীক্ষা দিমু, যদি ফেলটুস হই। মেলা দিন থাইকা বই সুইয়া দেখি নাই, পড়া বাকি মেলা। আফতাব থামলো, একটু ঘাড় ফিরালো, চোখের দৃষ্টি বাঁকা করে বলল, এই কদিন আমি পড়াবো, আমার কাছে পড়বে। মাথা থেকে ফেলটুস হওয়ার চিন্তা বাদ দাও। পড়াশোনা পারো না তো নয়, পড়লেই পারবে। কথা শেষ করে খট করে দরজা খুলে বেরিয়ে গেল। দরজা হাট হয়ে খুলতেই একটা দমকা ঠান্ডা হাওয়া লাগলো ময়নার শরীরে। শিউরে উঠল ময়না। হাওয়ার গতির বিপরীতে বড় বড় পা ফেলে আধারে মিলিয়ে গেল আফতাব। সে বোধহয় বাইরে গেল, এখন আর ফিরবে না। আফতাব চোখের অগোচর হতেই ঠোঁট উল্টানো ময়না মুখখানা কাদো কাদো করে ধপ করে বসলো খাটের উপর। মনে মনে হা হুতাশ করলো, ঘুরে ফিরে আবার সেই পড়াশোনা করবে। কি কঠিন কাজ সেটা। বিড়বিড় করে পড়াশোনার আবিষ্কারককে হাজারখানিক ঝাড়ল ময়না। রাত 11টা প্রায়, সবে বাড়ি ফিরল সংগ্রাম। সারাটা দিন বাড়ি ফেরেনি। শ্যামাদের বাড়ি থেকে বিকেলে বেরিয়েছে, সেখান থেকে গিয়েছিল কোথাও, ফিরল এখন এই রাতে। অন্দরের দরজা পেরিয়ে ভেতরে ঢুকে সোজা সিঁড়ির দিকে এগোতে গেলে পেছন থেকে ডাকলো কেউ। সালেহার কণ্ঠস্বর। সংগ্রাম। থামলো সংগ্রাম, শরীর ঘুরিয়ে পিছু ফিরল। সোফার পাশে সালেহা দাঁড়িয়ে, চোখ নিভু, ঘুমায়নি এখনো। সংগ্রাম কপাল গুটিয়ে প্রশ্ন করল, তুমি এত রাতে ঘুমোনি এখনো? তুই তো ফিরিসনি এতক্ষণ, ঘুমাই কি করে? এত দেরি হলো কেন ফিরতে? সংগ্রাম শেষের প্রশ্নের উত্তর করল না, পাল্টা শুধালো, আমি না আসা পর্যন্ত কখনো জেগে থাকুনি, আর জেগে আছে যে? তুই না আসা পর্যন্ত আমার জেগে থাকার প্রয়োজন হয়নি কোনোদিন। আগে বালা ছিল, তারপর ওই মেয়েটা, এখন বালা নেই, বিকেলে চলে গেছে। শুনলাম ওই মেয়েটাকে নিয়ে ওর বাপের বাড়িতে গেছিলি, রেখে এসেছিস তো? সাত সকালে বেরিয়ে ভরা রাত্রিতে বাড়ি ফিরছিস। খেয়াল আছে নিজের প্রতি? বাড়িতে তোর খেয়াল রাখার আর কি আছে? ওই মেয়েটা নয় আম্মা, বেগমও আমার। ওই মেয়েটার সম্বোধনে ছোট করো না ওকে। আজও এক রাতের জন্য নেই বলে ঘুম হারাম করে জেগে থাকতে হচ্ছে তোমায়। কতর বলছিলে ওর? সালেহা তপ্ত স্বরে মুখ ফিরিয়ে বলল, ওর কদর বোঝার ইচ্ছে নেই আমার। কদর তো বুঝলাম বালার, আফসোস হচ্ছে মেয়েটাকে পরের বাড়ি না পাঠিয়ে নিজের বাড়িতে রাখতে পারলাম না। তুই কদর বুঝলি না ওর। যার কদর যার বোঝার দরকার সে ঠিকই বোঝে। আমার বেগমের কদর বুঝি আমি, তুমি না বুঝলেও চলবে। বেকার বেকার জেগে না থেকে ঘুমাও গিয়ে। খাবি না? ভাত বাড়বো। খিদে নেই। ফের সিঁড়ির দিকে পা বাড়িয়ে গলা নামিয়ে দায় সারা জবাব দিল সংগ্রাম।
এতক্ষণ বেকার বেকার ছেলের আশায় জেগেছিলেন সালেহা। এমনিতে রাতের খাবারের পর পর না ঘুমালে চলে না তার। আজ চলেছে, ছেলের চিন্তায় জেগে বসেছিলেন এখানে। শ্যামা থাকলে অবশ্যই এটা হতো না, বালা থাকলেও জাগতে হতো না হয়তো। মেয়েটা চলে গেছে বিকেলের পর। সংগ্রাম আর শ্যামার জন্য অপেক্ষায় ছিল। যাওয়ার আগে দেখা হয়নি ওদের সাথে। সংগ্রাম পুরো সিঁড়ি উঠে ঘরে না ঢোকা পর্যন্ত ওখানেই ঠায় দাঁড়িয়ে দেখলেন সালেহা। শ্যামার কথা মনে উঠতেই দাঁত কপাটি পিষলেন তিনি। দু চোখে সহ্য হয় না ওই মেয়েটাকে। কি করেছে কি ওই সংগ্রামকে? ওই মেয়েটার জন্য এতটা বদলে গেল সংগ্রাম। সংগ্রামের ঘরে চাপানো দরজা ঠেলে দরজা খুলল সংগ্রাম। চোখ তুলে সামনে তাকাতে সর্বপ্রথম খালি বিছানা চোখে পড়ল। অমনি বিষণ্ণ মুখশ্রী আরও বেশি কাতর হয়ে আসলো ওর। অন্যদিন ঘরে ঢুকতেই সবার আগে বিছানার উপর গুটানো তার বেগমের ঘুমন্ত চেহারাখানা নজরে আসে, আর নয়তো নামাজে সিজদারত তার বেগমকে নজরে আসে। তবে আজ বিপরীত, কিছুই নজরে আসলো না আজ। সবটা শূন্য, ফাঁকা পুরো ঘর। কেমন ভ্যাবসা বিষণ্ণতা। পুরো ঘরে চোখ বুলিয়ে ভেতরে ঢুকলো সংগ্রাম। মুখ ভার করে চোখ নামিয়ে সোজা গোসলখানার দিকে এগিয়ে হাত মুখ ধুয়ে বেরোলো অনেক সময় নিয়ে। মুখ মুছতে মুছতে বেরোলো, আয়নার সামনে দাঁড়ালো গিয়ে। নিজের গম্ভীর থমথমে মুখটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। দেখতে ভালো লাগলো। হাতের গামছাটা কোথাও ছুঁড়ে মেরে সরল আয়নার সামনে থেকে। বিরক্তি লাগছে। সংগ্রাম ঘুরে এসে খাটের ডান পাশে বসলো, পা তুলে আধশোয়া হলো পেছনে হেলান দিয়ে। পাশ ফিরে চাইলো একবার, না, ফাঁকা ফাঁকা লাগছে কেমন, খালি পড়ে আছে জায়গাটুকু। পেছনে মাথা এলিয়ে উপরে চাইলো সংগ্রাম। চোখ বুজে দীর্ঘ শ্বাস টানলো। কিয়ৎকাল চোখ বুঝেই রইল। অতপর বিরক্তি বোধ বাড়তেই নেমে পড়ল খাট থেকে। পেছনে হাত গুটিয়ে পায়চারি করলো পুরো ঘরে। ঘুম তো দূর, চোখে স্বাভাবিক পলকও পড়ছে না। সোফার উপর শ্যামার পরা একটা শাল ভাঁজ করে রাখা। সংগ্রাম সেটা হাতে তুলে গায়ে জড়ালো। হাঁটতে হাঁটতে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। মিষ্টি হাওয়া বইছে, তবে সংগ্রামের উদ্বিগ্ন উত্তাল মনকে শীতল ঠান্ডা করতে পারল না। সেখানেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সংগ্রাম। ছটফট করে ভেতরের ঘরে আসলো। ঘরে আসতেই দৃষ্টি নিচু থাকায় প্রথমে নজর পড়ল মেঝের দিকে। গোলু লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। সংগ্রাম দরজার দিকে তাকালো। দরজা অর্ধেক খোলা। দরজা খোলা পেয়ে ঢুকে পড়েছে এই খরগোশটা। বালাইটাকে নিয়ে যায়নি। আজকাল সংগ্রামের চোখে বেশি একটা পড়ে না গোলু। সংগ্রাম গোলুর দিকে তাকিয়ে এগিয়ে আসলো। এটা এখনও এভাবে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। আজকেও যত্ন নেওয়ার নেই এটার? ঘুমোয়নিও এখনো। সংগ্রাম হাঁটু মুড়ে বসে গোলুকে কোলে নিল। উঠে দাঁড়িয়ে গোলুর গায়ে হাত বোলাতে বোলাতে সোফায় গিয়ে বসলো। গোলু ওর বাদামি অক্ষি যুগলে পিটপিট করে চেয়ে আছে। বাপের কোলের উঠেছে অনেক দিন পর। সংগ্রাম ওর গায়ে আলতো হাত বুলিয়ে দিতে দিতে অবুঝ প্রাণীটার উদ্দেশ্যে বলল মোলায়েম কণ্ঠে, কি রে বাচ্চা, ঘুমাস না এখনো? এভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস না? মাকে খুঁজছিস? তোর মা বাড়িতে নেই রে, তোর নানু বাড়িতে রেখে এসছি। দেখে মনে পড়ছে মাকে? কথা শেষে বিরাট শ্বাস ফেলল। আবার বলল, আমারও খুব মনে পড়ছে তোর মাকে। কেন যে রেখে এলাম। দেখ, রেখে এসে ভুল করেছে। এখন আর ভালো লাগছে না কিছু। আমারও যত্ন নেওয়ার মতো কেউ নেই। আমি তোর ঘুম আসছে না আমাকে ছাড়া, আর আমারও ঘুম আসছে না আমার বেগমকে ছাড়া। কি দেখবে আমাদের? ফের কথা শেষ হতে গরম তপ্ত শ্বাস পড়ল গোলুর গায়ে। সংগ্রাম খানিক চুপ করে গোলুর পানে তাকিয়ে কিছু একটা ভাবল। ঠোঁটের কোনা কামড়ে ভাবুক ভঙ্গিতে দেখল গোলুকে। মাথায় কিছু একটা ভাবনা আসতেই তৎক্ষণাৎ হাসি ফুটল ঠোঁটের মাঝে। ঝটপট উঠে দাঁড়ালো সংগ্রাম। বলল এগিয়ে যেতে যেতে, চল তোর মার কাছ থেকে ঘুরে আসে। এইভাবে অনুভবে তাকিয়ে রেখে লাভ নেই। চলবে না তাকে ছাড়া। বাচ্চা মানুষ, কাঁদিস না। তোর মাকে আর কোনোদিন দূরে যেতে দেব না। বলবো তোকে একটু আদর করে দিতে, কেমন? চল যাই। গটগট পা ফেলে দ্রুত ঘর ছাড়ল সংগ্রাম। অন্দর ছাড়তেও সময় লাগলো না। বাইরে এসে উঠে বসলো নিজের 4 চাকা জিপে। গোলুকে রাখলো নিচে। গাড়ির ইঞ্জিন চালু করতে দারোয়ান ঘুমের মাঝে লাফিয়ে উঠল। আচ্ছন্ন চোখে এদিক ওদিক তাকিয়ে সংগ্রামকে দেখে গেট খুলল তড়িঘড়ি করে। মুহূর্তে অন্ধকারে ধোঁয়া উড়িয়ে গাড়ি নিয়ে জমিদার গণ্ডি ছাড়ল সংগ্রাম। মোকলেস এখনও বাড়ি ফেরেনি। 12টা পেরিয়ে রাত 1টার কোঠা।
ওঠায়। অলকা জেগে থাকতে থাকতে সবে চোখ দুটো বুজে এসেছে তার। শ্যামা পাশে ঘুমিয়ে দুই মা মেয়ে কতই না গল্প করলো আজ। দীর্ঘদিনের জমানো কথাগুলো মুখ ফুটে বেরিয়েছে আজ। অলকার শ্যামা ব্যথিত বাড়িতে আর কেউ নেই। 3টে ঘরের মধ্যে 2টো ঘরই ফাঁকা, অন্ধকার ওই 2টো ঘর। শ্যামার ঘরটায় নিভু হারিকেন জ্বলছে। আলো কমিয়ে চোখ বুঝেছেন অলকা। ধারণা মোকলেস আজ বাড়ি ফিরবেন না। দেউরির খিড়কি আটকে রশি দিয়ে বেঁধে রেখেছেন ভেতর দিক থেকে। সংগ্রাম মাধবপুরে ঢুকতেই জিপের গতি কমিয়েছে, শ্বাস ফেলেছে তৃপ্ত। এখন একটু ভালো লাগছে বোধহয়, দম নিতে পারছে প্রাণ খুলে। শ্যামাদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে গোলুকে কোলে নিয়ে নামলো সংগ্রাম। অন্ধকার পুরো গ্রাম, বিদ্যুৎ নেই অধিকাংশ বাড়িতে। শ্যামাদের পাশের বাড়িতে আছে, সেখান থেকে এক ফালি আলো ছুটে এসে পড়েছে শ্যামাদের বাড়ির বাইরে। সংগ্রাম দেউরির সামনে গিয়ে থম মেরে দাঁড়ালো। ফাঁক গলিয়ে বাইরে থেকে হাত ঢুকিয়ে খোলার চেষ্টা করলো খিড়কি, তবে খুলল না। শক্ত বাঁধন উপরে। এত রাতে কেউ জেগে আছে কিনা সন্দেহ থাকলো, একটু ইতস্ততা নেই সংগ্রামের মাঝে। সে শব্দ করলো খিড়কিতে বাড়ি মেরে। অদ্ভুত ঠকঠক শব্দ হলো। এত রাতে গলা তুলে ডাকলো না সংগ্রাম। বেশ কয়েকবার শব্দ করলো নিজের উপস্থিতি জানান দিতে। অলকা কান পাতলা, গভীর ঘুমাননি এখনও তিনি। মন খসখস করছিল, এই বুঝি মোকলেস এসে ডাক পারবে। খিড়কির শব্দে সদ্য ঘুম ভেঙে তড়িঘড়ি করে চমকে উঠলেন অলকা। পরিস্থিতি বুঝে নিজেকে সামলে নিলেন তৎক্ষণাৎ। মোকলেস এসেছে হয়তো। হাত বাড়িয়ে হারিকেনের আলো বাড়িয়ে দিয়ে পাশ ফিরে এক পলক ঘুমন্ত শ্যামার দিকে তাকালেন তিনি। অতঃপর অতি সন্তর্পণে খাট থেকে নামলেন, ঘর ছেড়ে বেরোলেন বাইরে। ক্ষণকাল বাদ কেউ কড়া নাড়ছে খিড়কিতে। বারান্দা থেকে নিচে নেমে ভ্রু গুটালেন অলকা। মোকলেস আসলে চড়া গলায় হাঁক ডাক শুরু করে দেন। আজ দিচ্ছেন না যে? মনে সন্দেহ জাগলো অলকার। এমনিতেও রাত হলে মোকলেস আর আসেন না, তাহলে এখন কে আসলো? অলকা বিনা ভয়ে আর একটু এগিয়ে গলা তুললেন সন্দেহ কাটাতে। ক্যাডায়? আমি আম্মা। সংগ্রামের শান্ত উত্তরে ধক করে উঠলেন অলকা। তড়িঘড়ি করে খিড়কির বাঁধন খুললেন তিনি। আবছা আলোয় সামনে সংগ্রামকে দেখে খানিক অপ্রস্তুত হলেন। দ্বিধা ঠেলে বললেন, জামাই বাবা তুমি এত রাইতে? সংগ্রাম প্রথমেই অলকাকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকলো, অতঃপর উত্তর করলো সোজা সাপটা। ভাল লাগছিল না, তাই চলে আসলাম। থতমত খেলেন অলকা। চোখ নামিয়ে সংগ্রামের কোলের গলুর দিকে তাকালেন। এটাকে চিনতে অসুবিধা হলো না একটু। সংগ্রাম থেমে আবার বলল, ঘুমিয়ে পড়েছিলেন আম্মা? আমি বোধহয় বিরক্ত করলাম। আরে না বাবা, কি কও, বিরক্ত কেন করবা? আমি তো ঘুমাই নাই এখনো। শ্যামার আব্বা আহে নাই, জায়গায় ছিলাম হ্যাল লাইগা। ও। খিড়কি আটকে দিলেন অলকা। সংগ্রামকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, খাড়ায় আছো কেন বাবা, ঘরে চলো। অলকার পিছু পিছু ঘরে ঢুকলো সংগ্রাম। ঘাটের পাশে চেয়ারে হারিকেন জ্বলছে। ঘরে ঢুকেই হলদে কম্পিত আলোয় শ্যামার ঘুমন্ত মুখখানা দেখলো সংগ্রাম। অমনি পুরো সত্তা শিথিল হয়ে আসলো। নিঃশব্দে তৃপ্ত মৃদু হাসলো সংগ্রাম। অলকা শ্যামার দিকে এগিয়ে সবে ডাকতে যাবেন ওকে, তার আগেই বাধা দিল সংগ্রাম। থাক আম্মা, ও ঘুমাচ্ছে ঘুমাক, ডাকার প্রয়োজন নেই। থেমে গেলেন অলকা। কণ্ঠের ডাক কণ্ঠে গিলে নিলেন। কুণ্ঠা বোধে জড়িয়ে তিনি। ইতস্থ লাগছে এভাবে। নিজেকে স্বাভাবিক করে শুধালেন অলকা। রাইতে খাইবো বাবা? না খেয়েও মিথ্যা উত্তর করলো সংগ্রাম। আবার প্রশ্নও করলো, আপনারা খেয়েছেন? শ্যামা খেয়েছে? অলকা মাথা দোলালেন। কণ্ঠের রুদ্ধতা ঠেলে বললেন কোনো রকমে, আমি তাইলে ঘরে যাই বাবা, রাইত হইছে মেলা। সংগ্রামের নীরবতার মাঝে দ্রুত ঘর ত্যাগ করলেন অলকা। সংগ্রাম খানিক দাঁড়িয়ে থেকে গোলুকে নিজের কোল থেকে নামিয়ে খাটের উপর রাখলো। দরজা লাগিয়ে পিছু ফিরল। সেখানেই দাঁড়িয়ে ঘুমন্ত শ্যামাকে কপাল কুঁচকে দেখলো। পেছনে হাত গুটিয়ে মনে মনে বিড়বিড় করল, বাহ, মেয়ের মা তার বিটকেল স্বামীর জন্য রাত জেগে বসে আছেন, আর মেয়ে তার প্রেমিক স্বামীকে রেখে বিভোর হয়ে ঘুমাচ্ছে। এদিকে তার জন্য আমার ঘুম নেই, আর তার কোনো মাথা ব্যথাই নেই আমাকে নিয়ে।
নিজের মনে খানিক অভিমান জমালো সংগ্রাম। অভিমানটুকু একপাশে ঠেলে রাখলো। কাল শ্যামা জাগে না হয় এইটুকু অভিমান দেখানো যাবে। আজ থাক, গোলুর দিকে খেয়াল নেই আর। বেচারা নিভু আলোয় পিটপিট করে দেখছে, মনে মনে সংগ্রামকে স্বার্থপর ভাবছে হয়তো। সংগ্রাম ঘুরে এসে শুয়ে পড়ল শ্যামার পাশে। শ্যামার নড়চড় না দেখে মাথা একটু তুলে ওষ্ঠ বাড়িয়ে আলতো পরশ আঁকলো ওর কপালে। শ্যামার ঘুম যাতে না ভাঙে তাই খুব সতর্কতার সহিত ওকে নরম আবেশে আলতো করে টেনে নিজের বুকের মাঝে মেশালো, জড়িয়ে ধরল ওকে। গুটানো শ্যামার স্থান হলো তার স্বামীর বুকের মধ্যিখানে। দীর্ঘ শ্বাস ফেলল সংগ্রাম। চোখ দুটো আবেশে বুঝতেই শ্যামার প্রশ্নাত্মক নরম স্নিগ্ধ মৃদুস্বর কানে আসলো। এত রাতে আসতে গেলেন কেন? ঝট করে চোখ মেলল সংগ্রাম। মাথা তুলে নিজের বুকের মাঝে সেপটে থাকা শ্যামার দিকে তাকালো। হারিকেনের আলোয় শ্যামার স্বর্ণের নাক ফুলের চকচকে ঝলকানি চোখে বিঁধল তাৎক্ষণিক। শ্যামা ডাগর চোখ জোড়া পুরোপুরি মেলে নিজেও মাথা উঁচু করে দৃষ্টিপাত করলো সংগ্রামের দিকে। অমনি চোখাচোখি হলো দুজনের। সংগ্রামের কপাল গুটিয়ে আসলো। সে প্রশ্ন করলো পাল্টা, ঘুমাওনি? আপনিও তো ঘুমাননি। এত রাতে আসার মানেটা কি? আসলেন কেন?